20শে জুন আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গ দিবস হিসাবে এই দিনটিকে চিহ্নিত করা হয়েছে। যদিও আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল এই দিনটিকে মানতে রাজি নয়, তারা পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চায়, কিন্তু 20শে জুনকে তারা করতে চায় না। এটা একটা ইতিহাসের অস্বীকৃতি। যখন দেশ স্বাধীন হবে, ঠিক স্বাধীনতার বছরেই জুন মাসের 20 তারিখের দিন আমাদের এই বঙ্গ আইনসভাতে একটা পাশ হয়েছিল যে যুক্তবঙ্গ বিভাজিত হয়ে পশ্চিমবঙ্গ নামক একটা রাজ্য সৃষ্টি হবে। তো সেই 20শে জুনে আজ আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন, এবং এই দিন প্রত্যেকটি বাঙালির ভাবনা চিন্তার দিন। যে দিনটিতে কি হয়েছিল, কেন এটাকে আমরা 20শে জুন হিসেবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছি। আমরা সকলেই জানি যে আমরা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলি, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, এটা আমাদের ভাষিক পরিচয়। তো আমাদের এই যে পশ্চিমবঙ্গ, এখানে বাঙালিরা বাস করে, আর পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশ, যেটা একসময় পূর্ববঙ্গ বলতাম, সেখানেও বঙ্গভাষী লোকেরা থাকে, তাদেরকেও বাঙালি বলা হয়। তো প্রাক স্বাধীনতা যুগে যতগুলো প্রদেশ ছিল তার মধ্যে বঙ্গপ্রদেশ, বাঙালি স্থান, বঙ্গভূমি, যাকে ইংরেজিতে বেঙ্গল বলতো, হিন্দিতে বাঙ্গাল বলতো, আর বাংলাতে বাংলা বলতাম আমরা। তো সেই অখণ্ড বাংলা, এখন যদি দুটো বাংলা যোগ করা যায় তাহলে দেখা যাবে যে তাদের সংখ্যা প্রায় 30 কোটি। আর সেই বাংলা কত বড় ছিল দেখুন তো। যদি আজকে অখণ্ড বাংলা থাকতো, সেই পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে একবারে চট্টগ্রাম পর্যন্ত, কি বিশাল বাংলা। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় প্রদেশ, জনবহুল রাজ্য হতোই বাংলা। আর লোকসভা যে সংসদ, সেখানে সবচেয়ে বেশি সংসদ সদস্য হতে বাঙালি, বাংলা থেকেই যেত। কিন্তু বাংলা বিভাজন হয়ে গেল, বাঙালি জাতি টুকরো হয়ে গেল। একটি কথা প্রচলিত আছে, যা আমরা বাঙালিরা খুব গর্বের সাথে বলি, যে আমরা খুব প্রগতিশীল, আমরা খুব আধুনিক, আমাদের মধ্যে সংকীর্ণতা নেই, সাম্প্রদায়িকতা তো একেবারেই নেই, অসাম্প্রদায়িক চিন্তায় আমরা ভাবিত। এটা যে কত বড় মিথ্যা, এই মিথ্যাকেই এতকাল ধরে আমাদের খাওয়ানো হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি তা নয়। এই বাংলাতেই সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, আর হয়ে কিন্তু এই বাংলা ভাগ তথা ভারত বিভাজন অবশ্যম্ভাবী হয়েছিল 1946 সালের 16ই অগস্ট কলকাতার মাটিতে যে গ্রেট ক্যালকাটা হয়েছিল। নোয়াখালীর দাঙ্গা হয়েছিল, এই বঙ্গভূমিতেই হয়েছিল, বাঙালিরাই আমরা করেছিলাম। বাংলাদেশের একজন বুদ্ধিজীবী একটি লেখা পড়েছিলাম, তিনি বলছেন যে আমরা ওপরে ওপরে দেখায় যে আমরা খুব প্রগতিশীল, কিন্তু ভেতরে যে আমাদের কত সাম্প্রদায়িকতা, পরধর্ম বিদ্বেষ লুকিয়ে আছে, একটা দেশটার একটু কাঠির খোঁচা দিলেই বেরিয়ে আসে। একদিকে মোল্লা মৌলবীরা, আর একদিকে পৈতাধারী ব্রাহ্মণরা। এটা উনি বলেছিলেন আর কি। বস্তুত তাই। আমরা কি সাম্প্রদায়িকতা মুক্ত? যদি হতাম, তাহলে বাঙালি বিভাজন হলো কেন? বাঙালি বিভাজিত হইল কেন? বাংলার বিভাজন হলো একটি কারণে, সেটা হচ্ছে জানি যে আমরা 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ টুকরো হয়ে গেছিল ধর্মের ভিত্তিতে। মুসলিমরা বলল যে আমরা মুসলমান, আমরা আলাদা জাতি, আমাদের সমস্ত কিছু আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, যা কিছুদিন আগে পাকিস্তানের মিলিটারি জেনারেল বললেন। একই কথা, সেই জিন্নার কথাই তিনি প্রতিধ্বনিত করলেন। সেই হিসেবে বলল যে আমাদের আলাদা জাতি, তাই আমাদের আলাদা দেশ চাই। তারই অঙ্গ হিসেবে ভারতবর্ষ টুকরো হয়ে গেল। কিছু কিছু প্রদেশ সম্পূর্ণভাবে ভারতে থাকলো, আর কিছু কিছু প্রদেশ সম্পূর্ণভাবে পাকিস্তানে চলে গেল। আর দুটো প্রদেশ ভাগ হয়ে গেল, একটি পাঞ্জাব, একটি বাংলা। তো বাংলা যখন ভাগ হলো, তখন পূর্ব অংশে মুসলমানদের সংখ্যা বেশি ছিল। যদি মুসলমানদের সংখ্যা বেশি না থাকতো, তাহলে তো বাংলা ভাগ হতো না, বাঙালি জাতি বিভাজিত হতো না। যে কারণেই হোক, পশ্চিমবঙ্গের মধ্যে, এই বাংলার মধ্যে, বাঙালিদের মধ্যে, বাঙালি ভাষিক গোষ্ঠীর মধ্যে ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা বাড়ে এবং তাদের সংখ্যা বৃদ্ধি পায়। তারা ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে ছেড়ে আরবের সংস্কৃতিকে গ্রহণ করে, এবং ধীরে ধীরে হিন্দু মুসলিম সম্পর্ক তিক্ততর হতে থাকে, এবং তারা হিন্দু বিদ্বেষী চরম হয়ে ভাবে
যে আমরা আলাদা জাতি, আমরা আলাদা হয়ে যাব। সেইভাবে বাংলা ভাগেরও দাবি উঠল। যখন বাংলা ভাগের দাবি উঠল তখন বলা হলো যে গোটা বাংলাটাই যেহেতু মুসলিম অধ্যুষিত, তাই গোটা বাংলাটাই পাকিস্তানে চলে যাবে। আবার কেউ কেউ বলল যে না, গোটা বঙ্গভূমিটা স্বাধীন একটা রাষ্ট্র হবে, বঙ্গভূমি বাংলা রাষ্ট্র হবে, সেটা পাকিস্তানেও যাবে না আর সেটা ভারতেও থাকবে না। তার প্রবক্তা ছিলেন বুচার অব দ্য বেঙ্গল, যাকে বলা হয় সেই সোহরাওয়ার্দী, এবং তার ফাঁদে পা দিয়েছিলেন আমাদের বাঙালি হিন্দু কয়েকজন, তার মধ্যে সুভাষচন্দ্র বোসের দাদা শরৎ বসু আর ময়মনসিংহের জমিদার কিরণ শঙ্কর রায়চৌধুরী। কিন্তু ভারতবর্ষের বুকে একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তৎকালীন যুগের হিন্দু মহাসভার নেতা, জ্ঞানী গুণী পণ্ডিত, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় সুযোগ্য সন্তান, যিনি ভারতবর্ষের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য ছিলেন, সেই ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি জানতেন যে গোটা বাংলা যদি পাকিস্তানে চলে যায় তাহলে হিন্দুদের অস্তিত্ব কীরকম হবে, আর যদি স্বাধীন বাংলাও থাকে সেটা বকলমে পাকিস্তানি হবে। তাই ওনার মাথার মধ্যে চিন্তা এলো যে হিন্দু বাঙালি যারা যারা এত অত্যাচারিত হচ্ছে বাংলায় মুসলমানদের দ্বারা, তাদেরকে যদি সুরক্ষিত রাখতে হয়, হিন্দুদের জন্য একটা ভূমি দরকার যেখানে হিন্দু ধর্মাবলম্বী বাঙালিরা সুরক্ষিত থাকবেন। তাই তিনি বললেন যে নেহেরু, ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই ডিভাইডেড পাকিস্তান, এবং পাকিস্তানের খপ্পর থেকে তিনি বাংলাকে, পশ্চিমবঙ্গকে বের করে আনলেন। তিনি যুক্তি খাড়া করলেন যে ধর্মের ভিত্তিতে যদি ভাগ হয় দেশ, তাহলে প্রদেশও এমনকি জেলাগুলো ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দরকার। তাই উনি বললেন যে বাংলার যে পশ্চিমাঞ্চল, যেটা বর্তমানে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য, সেখানে কিন্তু হিন্দুদের প্রাধান্য আছে, অতএব এই যুক্তিতে কখনোই এই অঞ্চলটা পাকিস্তানে যেতে পারে না। তখন তিনি বললেন যে বাংলাকে ভাগ করতে হবে, এবং সেই বঙ্গভাগের যে দাবি তিনি তুললেন, তাকে সমর্থন তদানীন্তনকালের পণ্ডিত ব্যক্তি যারা ছিলেন, বুদ্ধিজীবী গোছের মানুষ ছিলেন, তারা শ্যামাপ্রসাদকে সমর্থন করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, ডক্টর মাখনলাল রায়চৌধুরী, আরও অনেকে। এবং তার মধ্যে একজন দলিত নেতা ছিলেন, তার নাম প্রেমহরি বর্মন, এবং মতুয়া মহাসংঘের প্রধান ছিলেন প্রমথরঞ্জন ঠাকুর। আর যখন বাংলা ভাগ হয় তখন 58 জন বিখ্যাত ব্যক্তি সই করেছিলেন, তার মধ্যে জ্যোতি বসুর নামও আছে। অর্থাৎ কমিউনিস্টরা চেয়েছিল যে হ্যাঁ, বাংলা ভাগা হোক। তো তখন বাংলার মধ্যে যে বাংলার যে আইনসভা, সেখানে 3 জন মাত্র কমিউনিস্ট নেতা ছিল, তার মধ্যে জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ আর দিনাজপুরের একজন কি রায়, আমার নাম ঠিক মনে পড়ছে না, তারা সমর্থন করেছিল। তারপরে আমরা জানলাম দেশভাগ যখন হয়ে গেল, তখন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য হলো, হিন্দুদের একটা সুরক্ষিত স্থান তিনি আমাদেরকে দিয়ে গেলেন। অথচ আমরা বাঙালিরা এত অকৃতজ্ঞ যে আমরা শ্যামাপ্রসাদকে চিনতে পারলাম না, শ্যামাপ্রসাদের অবদানকে আমরা অস্বীকার করলাম, স্বীকার করলাম না। যে কমিউনিস্ট পার্টির লোকেরা দেশভাগকে সমর্থন করেছিল, পাকিস্তানের পক্ষে কথা বলেছিল, মুসলমানদের পক্ষে কথা বলেছিল, তারা কিন্তু ওপার বাংলার সেই কমিউনিস্টরা, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রশান্ত সুর, মানব মুখোপাধ্যায় এবং আরও অনেকে, তারা পাকিস্তানের দাবি করে কিন্তু পাকিস্তানে থাকলো না, তারা এপার বাংলায় পালিয়ে এলো। তারা শ্যামাপ্রসাদের, সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদের সৃষ্ট হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গে তারা চলে এলো। কারণ তারা জানতেন যে ওখানে থাকলে আমাদের রাজত্ব করা যাবে না, আমরা রাজনীতি করতে পারবো না। কারণ মুসলিম দেশে কখনোই মুসলিমরা হিন্দুদেরকে নেতা হিসেবে মেনে নেবে না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আমাদের অখণ্ড বঙ্গভূমিতে 55% মুসলমান ছিল, তারাই ক্ষমতা ভোগ করেছে। কারণ 3 জন যে এখানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সোহরাওয়ার্দী, ফজলুল হক, তারা ক্ষমতা ভোগ করেছে। আর দেশের জন্য প্রাণ ত্যাগ করেছে কারা? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়,
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অসংখ্য বিপ্লবী, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্যসেন থেকে সবাই, তারা কিন্তু দেশের জন্য প্রাণত্যাগ করলো না, কিন্তু ক্ষমতাটা তারা ঠিক ভোগ করলো। আসলে বাঙালি বড় বেকুব জাতি, বড় বেকুব জাতি। স্বাধীনতার আগে থেকেই বাঙালি দুর্বল হতে 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 তার রাজনৈতিক ক্ষমতা হারিয়ে ফেলেছিল। স্বাধীনতার পরও বাঙালিদের হাতে সেরকমভাবে রাজনৈতিক ক্ষমতা এলো না। তাই সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালি আজ অপাংতেয়। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই 20শে জুন দিনে তাকে আমরা স্মরণ করি এই কারণেই। অথচ আমরা অকৃতজ্ঞ বাঙালি শ্যামাপ্রসাদকে সম্মান করতে শিখলাম না। আমার মনে আছে যখন শ্যামাপ্রসাদের জন্ম শতবর্ষ হয়, তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটি কথা বলেছিলেন যে শ্যামাপ্রসাদের জন্ম শতবর্ষে আসেননি তিনি, যে শ্যামাপ্রসাদ অসাম্প্রদায়িক লোক ছিলেন না, একটু রেখে ঢেকে বলেছেন। অর্থাৎ যেটা সোজা সাপটা বলতে চাচ্ছেন যে উনি সাম্প্রদায়িক মানুষ ছিলেন। তাহলে ভাবুন, সেই সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদের সৃষ্ট বাংলাতে সুরক্ষিতভাবে থাকার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য পাকিস্তানের পক্ষে সমর্থনকারী হয়েও তার জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে তিনি এখানে চলে এলেন। আর শ্যামাপ্রসাদের সৃষ্ট যে পশ্চিমবঙ্গ, যার জন্য তার কৃতিত্ব সম্পূর্ণ পাওয়া উচিত, তাকে একটু সম্মানও তিনি জানালেন না। কতটা কৃতজ্ঞ হলে আমরা এরকম কাজ করতে পারি। অথচ আমরা জানি যে বাংলাদেশে একটি গান সবচেয়ে বেশি জনপ্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা জাতীয় সঙ্গীত, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর তারপরে দ্বিতীয় যে গানটি জনপ্রিয় সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে ভাষা আন্দোলনের উপরে লেখা গান, যেখানে শহীদরা মৃত্যুবরণ করেছিল, সে আব্দুল জব্বার, বরকত ইত্যাদিরা, তাদেরকে নিয়ে লেখা। তো সেই গানের মধ্যে যেটা গান আর কি, যে আমরা কি ভুলতে পারি 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্ত রাগানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি। যিনি লিখেছেন এই গানটা, তার নাম আব্দুল গাফফার চৌধুরী। তিনি ময়মনসিংহের জমিদার ছিলেন, শেষ জীবনে লন্ডনে কাটিয়েছিলেন, কিছু বছর আগে তার দেহান্তর হয়েছে। তো সেই ভদ্রলোক একদিন দৈনিক স্টেটসম্যান কাগজে একটি প্রবন্ধ লিখলেন। প্রবন্ধটার শীর্ষক ছিল বাংলাদেশের স্বাধীনতা মিথ না রিয়েলিটি। সেখানে উনি বলছেন যে বর্তমান যে বাংলাদেশের অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, মৌলবাদ, ধর্মান্ধতা এমনভাবে চাড়া দিয়েছে, সেটা উনি খুব ভীত সন্ত্রস্ত। তো তিনি বলছেন যে আমি কলকাতায় যাই, কলকাতায় আমার ভয় লাগে না, কিন্তু আমার নিজের দেশ বাংলাদেশে যেতে ভয় পাই, ঢাকাতে যেতে ভয় পাই। কারণ যদি হুমায়ুন আজাদের মতো আমাকে চপার দিকে হত্যা করে। তো তিনি এই দুই বঙ্গের তুলনামূলক আলোচনা করে বললেন একদিন যে আমি শ্যামাপ্রসাদকে একসময় খুব সমালোচনা করেছি, তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতাম, তার রাজনীতি আমি সমালোচনা করতাম, কেন তিনি সাম্প্রদায়িক রাজনীতি করতেন। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা দেখে পশ্চিমবঙ্গের সাথে তুলনা করে বুঝতে পারছি যে শ্যামাপ্রসাদ ঠিক রাজনীতি করেছিলেন, ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তিনি আর যাই হোক বাঙালি হিন্দুদের জন্য এবং প্রগতিশীল মুসলমান বাঙালিদের জন্য একটি স্থান সুরক্ষিত করে গেছেন। তার জন্য শ্যামাপ্রসাদকে আমি কৃতজ্ঞতা জানাই। তো সেই শ্যামাপ্রসাদ বিদ্বেষী মুসলিম বুদ্ধিজীবী তিনি স্বীকার করলেন এতদিন পর যে শ্যামাপ্রসাদ ঠিক পথে ছিলেন। অথচ বাঙালি হিন্দুরা, প্রগতিশীল হিন্দুরা, উদারবাদী হিন্দুরা পশ্চিমবঙ্গ থেকে সমস্ত সুযোগ সুবিধা আমরা ভোগ করছি গণতন্ত্রের এবং ধর্মনিরপেক্ষতার। অথচ যে লোকটি পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য দায়ী, যার ফলে আমরা আজকে বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমরা হরে কৃষ্ণ হরে রাম করতে পারছি, কালী পূজা দুর্গা পূজা করতে পারছি, ভাইফোঁটা করতে পারছি, তুলসী তলায় আমরা প্রদীপ জ্বালাতে পারছি, আমাদের মা বোনেরা শাঁখা সিঁদুর পরতে পারছেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কিন্তু আমরা চিনতে পারলাম না, তাকে শ্রদ্ধা জানাতে পারলাম না। সুতরাং আজকের এই যে 20শে জুন যে পশ্চিমবঙ্গ দিবস, এই দিনে ভীষণভাবে মনে পড়ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের ঐক্য এবং সংহতির জন্য কাশ্মীরে গিয়ে আত্মাহুতি দিয়েছেন। এটা নেহেরু এবং শেখ আবদুল্লাহর ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়েছিল। তার মৃত্যুর পর আমরা দেখেছিলাম কলকাতাতে
কি বিশাল শোভাযাত্রা বেরিয়েছিল। 3 জন বাঙালির শোভাযাত্রা বাঙালি কোনোদিন ভুলবে না। প্রথম হচ্ছে 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুর পর কলকাতাতে যে বিশাল শোক মিছিল বেরিয়েছিল, আর তারপরে রবীন্দ্রনাথের মৃত্যুর পর কলকাতায় এক বিশাল শোক মিছিল বেরিয়েছিল। কিন্তু শ্যামাপ্রসাদের শোক মিছিল এই দুটো শোক মিছিলকেও ছাড়িয়ে গেছিল। এত লোকের ভিড় হয়েছিল, কিছু লোক পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছিল। তো সেই আবেগময় বাঙালি সাথে সাথে শ্যামাপ্রসাদকে তাড়াতাড়ি ভুলেও গেল। তো যে জাতি এই মহান নেতাদেরকে মনে রাখে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই সকল বাঙালি হিন্দুদের কাছে বলি যে আজকে যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, এই দিনে শ্যামাপ্রসাদকে ভীষণভাবে আমাদের মনে পড়ে। তাকে যেন আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি। সেই মহান ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদকে 20শে জুনের দিনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে শত শত প্রণাম জানাই।